এইভাবে আওয়ামী লীগের এমপিরা হুমকি দিত, আজকে বিরোধী দল হয়ে তাদের এমপিরা সরকারি দলের লোকজনকে হুমকি দিচ্ছে। মানে তাদের আচরণটা এরকম যে বিএনপি ক্ষমতায় থেকেও বিএনপি ক্ষমতায় নাই, বিএনপি অপোজিশনে আছে, আর ক্ষমতায় আছে আপনার এই জামাত ইসলাম। বাংলাদেশের উপরে যদি কেউ চোখ রাঙ্গাইতে চায়, বাংলার মানুষের চোখ কিন্তু অনেক লাল, বাংলার জনগণ লাল চোখ দেখাইতে জানে। আমি আশা করব খেলার ছলে কেউ যেন বাংলাদেশের উপরে চোখটা না রাঙ্গায়। এত রক্তের পর আমরা যখন দেখি শিবগঞ্জে ছেলেদের নামে, মেয়েদের নামে, ভাতিজির নামে উপজেলা হয়, জেলা হয়, এত পরিবর্তনের পর, এত রক্তের পর আমরা যখন দেখি যে সংসদে বেফাস আলাপ আলোচনা হয়, কাঠামোগত কোনো ডিসকাশন হয় না। দেখুন, আসলে বাংলাদেশের এখন যে পরিস্থিতি, সাধারণ মানুষ একটু সন্দেহগ্রস্ত যে যারা নেতা তারা কি আসলে নেতা না অভিনেতা। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে আমরা প্রশ্ন করেই যাব। তবে এখানে থাকবে মত এবং ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা। সুপ্রিয় দর্শক, স্টার নিউজের কড়া আলাপে আপনাদের সঙ্গে আছে আমি মনিরুল ইসলাম। স্বাগত আপনাদের সবাইকে। দর্শক, আজকে আমাদের কড়া আলাপে সম্মানিত অতিথি হিসেবে স্টুডিওতে আছেন রাজনীতি বিশ্লেষক জনাব হাসান তারিক চৌধুরী, তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবীও আছেন, বিএনপি নেতা রাশেদ খান, এবং আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব জনাব তাহসিন রিয়াজ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্টার নিউজের আমাদের আয়োজনে। তাহসিন রিয়াজ, আপনাদেরকে দিয়ে একটু শুরু করি। আজকে বাংলাদেশ জামাত ইসলামের আমির এবং আপনাদের 11 দলের একটা সভা ছিল খুলনায়। সেখানে আপনাদের এই 11 দলের পক্ষ থেকে বলা হচ্ছে আরেকটি অনিবার্য বিপ্লব অপেক্ষা করছে। অবশ্য এই বিপ্লবটা আসলে সরকার পরিবর্তনের নয়, বিপ্লবটা আসলে দেশ গঠনের, নতুন করে দেশ গঠনের বা জাতি গঠনের, সেটাকে নিয়েই। গতকালকেও একই ব্যক্তি জামাতের আমির বলেছিলেন যে দেশ নাকি আসলে একটা একনায়কতান্ত্রিক বা এক দলীয় শাসন ব্যবস্থার দিকে আসলে যাচ্ছে। আপনার কাছে যদি একটু ব্যাখ্যা জানতে চাইতে আছেন যে কেন আর একটা অনিবার্য বিপ্লব লাগবে, কেনই বা একদলীয় শাসন ব্যবস্থার দিকে যাচ্ছে, কি লক্ষণ আসলে? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে শুনছেন। দেখুন, যেই বক্তব্যটি এসছে, প্রথমত এই বক্তব্যের প্রেক্ষাপটটা আমাদেরকে একটু বোঝা জরুরি। ঠিক কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে এ ধরনের বক্তব্য বিরোধী জোট দিচ্ছেন সেটা আসলে বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন বিপ্লব পরবর্তী কার্যক্রমগুলো দেখবেন, শুধু সরকার না, এখানে শুধুমাত্র সরকারের প্যাটার্নকে দেখলে হবে না। আমরা বারবার একটা ব্যাপার, ইভেনচুয়ালি শুধু আমরা না, মানে এই দেশের প্রত্যেকটা মানুষের মধ্যে যে প্রত্যাশাটা ছিল 5 আগস্টের পরে রাষ্ট্রের মৌলিক কিছু কাঠামোগত পরিবর্তন হবে। যেই কাঠামোগত পরিবর্তনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে যে পাওয়ার ডিসেন্ট্রালাইজড হবে, পাওয়ার সেপারেশন হবে, পাওয়ার ডিস্ট্রিবিউটেড হবে অ্যামং অল দি পলিটিক্যাল পার্টিজ অ্যান্ড পিপল, যেটা গণতন্ত্রের একেবারে মৌলিকতা। এবং তার পাশাপাশি এগুলো যে পরিবর্তনের স্বপ্ন মানুষ দেখেছিল সেটা বলছি, এবং তার পাশাপাশি যেই সাংবিধানিক জটিলতাগুলো লম্বা সময় ধরে আমরা বয়ে বেরিয়েছি 71-এর পর থেকে, ইভেনচুয়ালি একেবারে আপনি সেই 23-এর 22-এর ইলেকশন পর্যন্ত যেই কঠিন জটিলতাগুলো আমি ক্যারি ফরওয়ার্ড করেছি সরকার থেকে সরকার। যেমন দেখেন, সুপ্রিম কোর্ট ইন্ডিপেন্ডেন্ট হবে নাকি হবে না, সচিবালয়ের আওতায় থাকবে নাকি থাকবে না, এই আলোচনা কিন্তু আজকের না। এটা আপনি দেখবেন যে সেই মানে প্রথম বাকশাল যখন প্রতিষ্ঠিত হলো শেখ মুজিবুর রহমানের হাত দিয়ে, 4র্থ সংশোধনীতে এই 112 সংবিধানের ধারাটি তিনি পরিবর্তন করে প্রথম কিন্তু সচিবালয়কে তার অধীনে নিয়ে আসলেন। এবং কালের পরিক্রমায় আমরা কিন্তু আজ অবধি দেখবেন, আপনি ইন্টারিমের সময় সচিবালয় হয়েছিল ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু সেই সচিবালয়কে আমরা যখন বন্ধ করতে দেখি, সুপ্রিম কোর্টের আদেশ ছিল। তো এই যে মৌলিক পরিবর্তনগুলো, রাষ্ট্রের কাঠামোগত মৌলিক পরিবর্তন না হওয়া, পাওয়ার ডিসেন্ট্রালাইজ না হওয়া, পাওয়ার ব্যালেন্স না হওয়া, এবং এমন একটা কাঠামোর উপর দাঁড়িয়ে, দেখেন আমি এটাকে শুধু পলিটিক্যাল কমেন্ট হিসাবে নিয়েন না, শুধু পার্টির পজিশন হিসাবে নিয়েন না, একেবারে
মানে দলীয় একটা কমেন্ট হিসাবে আপনি যদি রিসিভ করেন, আমি জাস্ট এটা বলতে চাই যে সরকারকে এমন কোনো পজিশন তৈরি করে না দেওয়া, এমন কোনো সিস্টেমের উপরে বসতে না দেওয়া যে তিনি ধীরে 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 একক ক্ষমতার অধিকারী হবেন। ঠিক এই পরিবর্তনগুলো যখন না ঘটে একটা এত বড় বিপ্লবের পর, এত রক্তের পর আমরা যখন দেখি শিবগঞ্জে ছেলেদের নামে, মেয়েদের নামে, ভাতিজির নামে উপজেলা হয়, জেলা হয়, এত পরিবর্তনের পর, এত রক্তের পর আমরা যখন দেখি যে সংসদে বেফাস আলাপ আলোচনা হয়, কাঠামোগত কোনো ডিসকাশন হয় না, ঠিক সেই ভিউ পয়েন্ট থেকে আপনি খুব রাইটলি এটাকে ইন্টারপ্রেট করেছেন অ্যান্ড থ্যাংক ইউ যে আপনি এটাকে এত পজিটিভলি ইভেনচুয়ালি প্লেস করেছেন এখানে। এটা কোনো দলকে টার্গেট করে, কোনো সরকার পতনের মেজাজ দিয়ে কিন্তু এই কমেন্টটা করা হয়নি। এটা একটা সামগ্রিক কাঠামোগত পরিবর্তনকে এখানে অ্যাড্রেস করা হচ্ছে এবং সেই কাঠামোগত পরিবর্তনে বিএনপিও আমাদের বড় সারথি হতে পারে। বাংলাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক পার্টি, দে হ্যাভ হিউজ লং হিস্ট্রি। তো সেই বিএনপিও ইভেনচুয়ালি আমাদের এই কাঠামোগত পরিবর্তনের ভাগিদার হতে পারে এবং এই কাঠামোগত পরিবর্তন শুধুমাত্র যে রাজপথেই সম্ভব সেটা না, কিন্তু এই কাঠামোগত পরিবর্তন, এই যে জুলাই সনদ আপনি এত কমিটমেন্ট করলেন, সংস্কারের কথা বললেন, আপনি সকল সংস্কার, সকল কমিটমেন্ট আপনি বলেছিলেন কি বলে না, তারা বলেছিল না যে তারা অক্ষরে অক্ষরে হরফে হরফে পালন করবে। আমরা এটা এখন পলিটিক্যাল রেটরিক হিসেবে বলে শেষ করে দিচ্ছি, রেটরিক হিসেবে বলি যে আপনি হরফে হরফে পালন করতে গিয়ে অনেক হরফ মাঝখান দিয়ে খেয়ে ফেলছেন। এখন আপনাকে এবিসিডি ক খ বলতে দিলে অনেক হরফ থাকবে না সেখানে। এক কথা একটা জবাব দেন, কাঠামোগত কোনো পরিবর্তন দেখছে না, তার মানে কি আগের মতো চলছে না? দ্যাটস এ গুড কোশ্চেন। এটা কি জানেন, এটা একটা ট্র্যাপিং কোশ্চেন। আমার উত্তরটা খুব পরিষ্কারভাবে শুনুন, আগের মতো চলছে না। আগের গভর্নমেন্ট অগণতান্ত্রিক ছিল, ভোট চুরি করে রাতের ভোটে নির্বাচিত গভর্নমেন্ট ছিল। এই গভর্নমেন্ট ভোট চুরি করে রাতের ভোটে নির্বাচিত গভর্নমেন্ট না, এই গভর্নমেন্ট গণতান্ত্রিক পদযাত্রায়, বিপ্লবের পরিক্রমায়, সাধারণ মানুষের ভোটে নির্বাচিত সরকার। এই প্রধানমন্ত্রীকে আমরা প্রধানমন্ত্রী বলি, প্রধানমন্ত্রী মানি, কাজে আগের মতন বলে কোনো সুযোগ নাই। তবে পয়েন্ট টু বি নোটেড, এই প্রধানমন্ত্রীকে আমরা স্বৈরাচার হতে দিতে চাই না, এই প্রধানমন্ত্রীকে আমরা সহযোগিতা করতে চাই। এই প্রধানমন্ত্রীর হাত দিয়ে কাঠামোগত সংস্কার হতে পারে, এই প্রধানমন্ত্রীর হাত দিয়েই যে সাংবিধানিক জটিলতাগুলো আছে, এই জটিলতাগুলো, তার যে উদারতা, তার যে দূরদর্শিতা, এই দূরদর্শিতার কারণে তার হাত দিয়েই তো হতে পারে। দেখেন কার হাত দিয়ে হচ্ছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। তারেক রহমানের হাত দিয়ে হইলে এটা মাইনে নিব না তা তো না। আমরা কি বলেছি, সরকারের সাথে আমাদের সম্পর্কটা খুব নিবিড়। আমরা বলেছি উই ওয়ান্ট টু হেল্প দেম। যেমন দেখেন ভারতের প্রসঙ্গ আসছে, ভারতের প্রসঙ্গ আসার সাথে সাথে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষের লোক হয়ে গেছি, কারণ সে আমাদের দেশের প্রধানমন্ত্রী। এই জায়গাটা তো কোনো ডিবেট নাই। কাজেই আগের মতন তো অবশ্যই না, বরং এটা গণতান্ত্রিক গভর্নমেন্ট, আমরা সেভাবেই তাদেরকে রেসপেক্ট করতে চাই। আচ্ছা, আমার প্রশ্ন ট্র্যাপিং ছিল না, আমার প্রশ্ন এক কথাই ছিল। ইটস ওকে। জি তাসিন, ধন্যবাদ। আমরা একটু রাশেদ খান আপনার কাছে জানতে চাই যে এই যে অনিবার্য বিপ্লবের কথা বলা হচ্ছে, যদিও আমি আগের প্রসঙ্গে আসি, তিনি বলেছেন যে দেশকে শোষণ, দুর্নীতি এবং চাঁদাবাজি মুক্ত, তিনি বলতে জামাতে নামের চাঁদাবাজি মুক্ত করতে একটা আন্দোলন চান, জনগণকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন, আর একটা অনিবার্য বিপ্লব। এটা কি আসলে রাজনৈতিক বক্তব্য বা রাজনৈতিক হুঁশিয়ারি বলবেন, নাকি আবার সরকারেরও এখান থেকে কোনো বার্তা নেওয়ার আছে কিনা, আপনারা কিভাবে দেখেন এই বিষয়টা? সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আজকে জামাতের আমির যে বক্তব্য দিয়েছেন, আমিও সেই বক্তব্য শুনলাম। দেখেন, এরকম বিপ্লবের হুমকি তো তারা প্রায় প্রতিদিনই দিচ্ছে, আর গণঅভ্যুত্থান নামক শব্দটা এই হুমকির মাধ্যমে খুবই ঠুনকো এবং পানসে বানিয়ে ফেলছে। হাসিনার বিরুদ্ধে আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম করার মধ্য দিয়ে শেখ হাসিনা রেজিমের পতন হয়েছে। ৩৬ দিন আমাদের কাছে চূড়ান্ত লড়াই ছিল। এর আগে কিন্তু ১৬ বছর আমাদের লড়াই করতে হয়েছে এবং সেই লড়াই অবশ্যই জামাত ইসলাম মাঠে ছিল। বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলন হয়েছে, এক দফার আন্দোলন হয়েছে, তবে রাজনৈতিক আন্দোলন করে হাসিনাকে পরাস্ত করা যাচ্ছিল না। পরবর্তীতে আপনি সেই সময় আমাদের নিউজ কভার করেছেন, যে সময় ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব আমরা দিয়েছি। আপনার চোখের সামনেই তো আমাদের রাজনৈতিক আন্দোলন সংগ্রাম। সেই জন্যই বলি, কোটা যখন আবারও ২৪ সালে ফিরে আসলো, তখন কিন্তু মানে হাসিনা গুলি চালিয়ে মানুষ হত্যা শুরু করলে আবারও মানুষ রাজপথে নেমে আসলো, রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের সাথে, শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ত হলো। এরপরে হাসিনার পতন হলো। এখন অনেকে দাবি করে যে এই বিপ্লব ছিল আসলে পরিকল্পিত বিপ্লব, পরিকল্পিত আন্দোলন। আমার প্রশ্ন হলো, বিএনপির তো সংস্কারের ৩১ দফা ছিল, জামাত ইসলামের এরকম দফা কোথায়? তারা যে সংস্কার চায় বা চেয়েছিল, এখন যে আসলে মুক্ত দুনিয়ায় অনেক বড় বড় কথা বলছে, ওই সময় কেন বলে নাই? এত বিপ্লব আপনারা করেন, বোঝেন, পারেন, তাহলে আপনাদের কার্যালয়ে বছরের পর বছর ধরে একটা তালা, সামান্য তালা ঝুলছিল,
ওটা কিন্তু খুলতে পারেন নাই। মানে আমি এই কথা আনতাম না, যেহেতু তারা এইভাবে প্রতিদিন বিপ্লবের হুমকি দিচ্ছে। আবার বলছে যে জামাত এবং শিবিরের যে জনশক্তি আছে, চাইলে আমরা 3 দিনে বিএনপির পতন ঘটাইতে পারি। তো যে পারে সে তো বলে না এইভাবে পতন ঘটিয়ে দেন, তাই না? আরেকজন বললেন যে 16 দিনে পারি, ঘটিয়ে দেন না, আরো 6 মাস সময় নেন, এই 6 মাসের পরিকল্পনা করে বিএনপির পতন ঘটিয়ে দেন। বিএনপির পতন ঘটিয়ে আপনারা সংস্কার করেন, খুব স্বাভাবিক, আপনাদের যদি শক্তি এবং সামর্থ্য থাকে। কিন্তু এই বিএনপির পতন ঘটাইতে গিয়ে আবার আওয়ামী লীগ যাতে না ফিরে আসে। ইতিমধ্যে জামাতের আমির আর একটা কথা বলেছে যে 96-এর মতন আন্দোলন করতে হবে, 96-এর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার। তো 96-তে তো আওয়ামী লীগ ছিল, আবার কি শেখ হাসিনাকে দিল্লি থেকে ফিরে আনবেন? মানে আওয়ামী লীগকে সাথে নিয়ে কি আমাদের জামাত এবং এনসিপির বন্ধুরা আন্দোলন করবে? সেই প্রশ্ন আমি রাখছি জামাতের আমিরকে। দেখেন, তারা অনেক কথা বলবে। শফিকুল ইসলাম মাসুদ সাহেবের একটি ভিডিও আজকে আমি শুনলাম, তিনি তার এলাকায় গিয়েছেন, সম্ভবত ওই এলাকার বিএনপির নেতাকর্মীদেরকে কনভিন্স করার জন্য তিনি বলছেন যে বাইরে আমরা যাই বলি না কেন, আমরা কিন্তু সংসদে সবাই একসাথে খাই, একসাথে হাঁটি, একসাথে আড্ডা মারি, আমরা কিন্তু সবাই এক। মানে জামাত ইসলাম কি আসলেই তারা কি বাংলাদেশের বিরোধী দল হতে চায়, নাকি এইভাবে আসলে এই যে জায়গাটা যেটা অতীতে কখনো পায়নি, অতীতে সর্বোচ্চ 18টি আসন পেয়েছে, এখন তো মানে ইতিহাসের পাতায় তারা নাম লিখিয়েছে, তাই না? অনেক আসন। বিরোধী দল মানে কি, আগামীতে তারা ক্ষমতায় আসছে, বিদেশিরা ভাবে, বাংলাদেশের জনগণ ভাবে। এখন তারা মনে হয় এক ধরনের ভয়ের মধ্যে আছে যে আমরা কি আসলে এই জায়গাটা দখল করে রাখতে পারবো। মানে এনসিপি একটা চাপ দিয়েছে, যেমন এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে আমরা আগামীবার প্রধান বিরোধী দল হব। এই চাপ তাদের মস্তিষ্কের মধ্যে ঢুকে পড়েছে, আমার কাছে যেটা মনে হয়। আমি বিএনপির কথা বললাম না, আপাতত তো আসলে জামাত ইসলাম এনসিপির চাপই সামলাইতে পারতেছে না। তো বিএনপি যদি চাপ দেওয়া শুরু করে, মানে তারা যে দেখেন এই মুহূর্তে তাদের যে এমপিরা, তাদের যে বক্তব্য, এইবার তো 77টি আসন পেয়েছে এই বিরোধী দলীয় জোট, যদিও এখানে জামাতের ভূমিকা বেশি, এবং জামাতের এমপিদের যে পারফরমেন্স এবং সংসদের বাইরে রাজপথে তাদের যে বক্তব্য, মানুষ তো আগামীবার জামাতকে ভোট দেয় কিনা সেটি নিয়ে আমি সন্দেহে বিএনপি যে আছি। চাপ দেওয়ার কথা বলছেন, এখন এই চাপটা কি আসলে আমরা দেখি যে বিরোধী দলের উপরে দমনপীড়ন হয় বা আটক হয়, এরকম বিষয়টা কি এরকম এই চাপ? আচ্ছা, আপনি একটা ভিডিও না, আমি নিশ্চয়ই দেখেছেন, একটু ছোট করে বলবো। আজকে একটা ভিডিও নিশ্চয়ই দেখেছেন যে জামাত জোটের একজন এমপি হানজালা, তিনি বিএনপির একজন কর্মীকে এইভাবে হুমকি দিয়েছেন, এই মিয়া চুপ করেন, খেয়ে ফেলাবো। তার ভাষাটা এত জঘন্য আর আক্রমণাত্মক ছিল, একটা গ্রামে বিচার করতে গিয়ে নিশ্চয়ই। এক্স্যাক্টলি। আচ্ছা, তো আমার কাছে মনে হচ্ছে যে আমরা ওই প্রসঙ্গে না যাই, আমার প্রশ্নের উত্তর একটু ছোট করে, এক লাইনে প্রশ্নের উত্তর দেবো, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এটা আনা। তো আমার কাছে মনে হচ্ছে যে আসলে সে এমপি হানজালা নাকি আরেকটা হারামজাদা। আমরা আওয়ামী লীগের হারামজাদাদেরকে দেখেছি এইভাবে আমাদের অপোজিশন লিডারদেরকে হুমকি দিয়েছে। আজকে দেখেন, আমি শেষ করি, প্রসঙ্গটা শেষ করি। আমার মনে হয় আমি শেষ করি, আমি কেন বলছি শেষ করি, আমার মনে হয় ফেলবে মানে কি মেরে ফেলবে, এইভাবে আওয়ামী লীগের এমপিরা হুমকি দিত। আজকে বিরোধী দল হয়ে তাদের এমপিরা সরকারি দলের লোকজনকে হুমকি দিচ্ছে। মানে তাদের আচরণটা এরকম যে বিএনপি ক্ষমতায় থেকেও বিএনপি ক্ষমতায় নাই, বিএনপি অপোজিশনে আছে, আর ক্ষমতায় আছে আপনার এই জামাত ইসলাম। তাদের এমপিদের হুমকিটা দেখেন। একটা পরামর্শ আসলে দিতে চাই, আমি আসছি তাসিন, একটা পরামর্শ আসলে দিতে চাই। জাতীয় সংসদে আমরা যেমন দেখি যে বক্তব্য এক্সপান্স করার ব্যাপারটা, আমাদের এখানে যদি সেই সুযোগ থাকতো, আপনার এই শব্দটা আমরা করতাম। আমরা এখানে কারোর ব্যক্তিগত, আমরা কোনো আসলে কাউকে ব্যক্তিগত এরকম কোনো বিশেষায়িত না করি, আমরা সেই জায়গাটি নিজেদের ব্যক্তিগত হিসেবে রাখি। আমরা আসবো রাশেদ খান, আপনি কি মিষ্টি ভাষায় কথা বলবেন? মানে জামাত ইসলাম প্রতিদিন আমাকে অভ্যুত্থানের হুমকি দিচ্ছে, পতনের হুমকি দিচ্ছে, আর আমি এই জামাতকে ঠান্ডা মাথায় সুন্দরভাবে কথা বলবো, এটা কি শুনবে? জামাত ইসলাম তো সুন্দরের উপযোগী নয়। এটাই এজন্যই আপনি পলিটিশিয়ান। পলিটিশিয়ান মানে কি? পলিটিশিয়ান আমাকে যখন নরম হইতে হবে, যখন গরম হওয়া প্রয়োজন গরম হইতে হবে। অন্যথায় বাংলাদেশের রাজনীতি আপনি করতে পারবেন না। আমাদের সাথে আরো একজন এই তো চেঞ্জ করতে হবে আমাদের সবাইকে মিলে। না, চেঞ্জ তো জামাত ইসলাম অপোজিশনে আছে, তাদেরকে বলা হয় যে শিক্ষিত, শুনেন, তাদেরকে বলা হয় যে জামাত ইসলাম সবথেকে শিক্ষিতদের দল, অথচ তাদের ভাষাটা দেখেন, আচরণটা দেখেন। জামাতের যে শফিকুল ইসলাম মাসুদ কি বললো যে 2 ঘন্টার মাথায় ওসিকে সরিয়েছি, মেজরকে সরিয়েছি, মানে কত বড় ক্ষমতা। মানে তারা এইভাবে হুমকি ধামকি প্রতিনিয়ত আপনাকে ফেলিয়ে দেওয়ার হুমকি দিবে, আর আপনি তাকে কিছুই বলতে পারবেন না। এইভাবে তো বাংলাদেশের পলিটিক্সটা করা যাবে না। আরো একবার আসবো আপনার কাছে রাশেদ খান। হাসান তারিক চৌধুরী, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনার কাছে প্রশ্ন, এই যখন আসলে অবস্থা,
আমি আর পুরোপুরি না বললাম, এই যখন আসলে অবস্থা, তারা বিরোধী দল কেউ সরকারি দল হলেও তারা আমরা দেখেছি যে জুলাই গণঅভ্যুত্থানে এক পক্ষের শক্তি ছিল আসলে তারা। এটাও সত্যি, সংসদে বা বিভিন্ন জায়গায় তারা আসলে একসাথেই খাওয়া দাওয়া করে, একসাথেই সব কিছু, একজন আরেকজনের বাসায় যায়। কিন্তু আবার রাজনৈতিক মঞ্চে, আমরা টকশের মঞ্চে দেখছি যে আসলে এই যে এক ধরনের বৈরিতাপূর্ণ সম্পর্ক, এটা কি আসলে দেশের জন্য ভালো হচ্ছে কিনা আপনার কাছে কি মনে হয়, এবং এটার একটু ব্যাখ্যা সহ জানতে চাই আসলে। ধন্যবাদ মনিরুল, এবং শুভেচ্ছা আমার দুইজন সহ আলোচককে। দেখুন, আসলে বাংলাদেশের এখন যে পরিস্থিতি, সাধারণ মানুষ একটু সন্দেহগ্রস্ত যে যারা নেতা তারা কি আসলে নেতা না অভিনেতা। এই যে নেতা এবং অভিনেতার যে পার্থক্য, এটা চিরকালই ছিল এবং এই পার্থক্যের মাত্রাটা দিনে দিনে বেড়েছে। তবে সবচেয়ে বড় অভিনয় আমরা দেখতে পাচ্ছি সম্ভবত তাদের কাছ থেকে যারা বাংলাদেশের অস্তিত্বটাকেই কখনো মেনে নিতে পারে নাই। আচ্ছা, এই দেশ যে পয়দা হওয়া, আমরা যদি বাংলাদেশ পয়দা হওয়ার ইতিহাস যদি দেখি, দেখবেন যে অনেক রক্তের বিনিময়ে, অনেক আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশের জন্ম লাভ করেছিল। একটা শিশুর যেমন জন্মের ইতিহাস থাকে, একই রকমভাবে বাংলাদেশ নামক রাষ্ট্রটিরও একটি জন্মের ইতিহাস আছে এবং জন্ম দাগও আছে। যেই দাগটা আমরা এমনভাবে উপলব্ধি করছি যে স্বাধীনতার এত বছর পরেও প্রকৃত স্বাধীনতা বাংলার মানুষ পায় নাই। সেটা কি রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা। 24-এ যে অভ্যুত্থানটি হয়ে গেল, আমি সুস্পষ্টভাবে বলবো যে আমি কখনো এটাকে বিপ্লব বলবো না, কারণ বিপ্লব হওয়ার সাথে সাথেই একটা রাষ্ট্রের আমূল সংস্কার হয়ে যায়। বিপ্লবের বৈশিষ্ট্যই তাই। সারা দুনিয়ার ফরাসি বিপ্লব থেকে শুরু করে সমস্ত বিপ্লব আপনি দেখেন, রেভলিউশনের একটা ক্যারেক্টার থাকে। বিপ্লব বিপ্লব বলে বিপ্লবকে বেইজ্জত করা হচ্ছে। আসলে বিপ্লবটা এখনো হয় নাই। বিপ্লব দুই রকম হতে পারে, একটা হলো ইতিবাচক বিপ্লব, অর্থাৎ সমতার বিপ্লব, সাম্যের বিপ্লব। আরেকটা বিপ্লব হতে পারে পিছনের দিকে যাওয়ার বিপ্লব। আপনি আসলে কোন লক্ষণ দেখে বলছেন? এটা কি 5 আগস্টের পরের এই শাসনামল দেখে বলছেন? আমি যে এই বিপ্লব পার্টিকুলারলি এই যে 24-এর যেটাকে যারা বিপ্লব বলছে, 24-এর তাদের উদ্দেশ্যে বলছে। আজকে জামাত ইসলামের নেতা যখন আরেকটি বিপ্লব অনিবার্য বলছেন, তিনি কিন্তু এই জায়গায় ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই। উনি খুব স্পষ্টভাবে ওনার মেসেজটা দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে জুলাই বিপ্লবের মাধ্যমে ওনারা নাকি ফ্যাসিবাদকে বিদায় করেছেন, এবার নব্য ফ্যাসিবাদকে বিদায় করবেন তারা। তার মানে এই সরকারকে লাল কার্ড তারা দেখিয়ে দিয়েছে। নব্য ফ্যাসিবাদ বলছে বর্তমান সরকারকে, তার কাকে বিদায় করবে? ক্ষমতা আসে 4 মাসের মধ্যে, 4 মাসের মাথায় এখন তারা নব্য ফ্যাসিবাদকে বিদায় করবেন। তার মানে হাসিনা ছিল ফ্যাসিবাদ, আর এখন যে সরকারটি আছে সেটাকে ওনার, আমি আজকের যে দেশের শীর্ষস্থানীয় যে দৈনিকের যে ভাষা আমি সেখান থেকে কোট করছি, খুলনায় বলেছে। হ্যাঁ, সেখানে পত্রিকায় লেখা হয়েছে যে নব্য ফ্যাসিবাদকে বিদায় জানাতে আরেকটি বিপ্লব অনিবার্য করার জন্য যুব সমাজকে তিনি ডাক দিয়েছেন। কোন সেই যুব সমাজ? আমি বিশ্বাস করি সেই যুব সমাজ ওনার ডাকে সাড়া দেয়নি। কারণ আমাদের যুব সমাজ কি চেয়েছিল? আমাদের দেশের যুব সমাজ চেয়েছিল রাজনৈতিক কোটা, মুক্তিযোদ্ধা কোটার নামে যে ধ্বংসাত্মক লীলা তার দেখেছে, তার বিপরীতে মেধাভিত্তিক, মেধার রাজত্ব চেয়েছে, রাষ্ট্র ব্যবস্থার বৈপ্লবিক সংস্কার চেয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা চেয়েছে, এবং যে কারণে এই ছাত্র আন্দোলনের নাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো এই বৈষম্যের জায়গায় তো কোনো আলাপ নাই। তো এখন এই বিপ্লবের যে ডাকটা, এটা আমার কাছে মনে হয়েছে যে বিরোধী দল হলে পরে কর্মী বাহিনীকে তো একটু ভিটামিন দিতে হয়, একটু উৎসাহ দিতে হয়, একটু গরম দিতে হয়। সেই গরম দেওয়ার জন্য তিনি ফাঁকা বুলিটা, মানে রাজনৈতিক উপমা মাত্র এরকম কিছু না, এটা হলো এক ধরনের, ওই যে বললাম নেতা এবং অভিনেতা, একটা গরম হাওয়া বাজারে ছেড়েছেন, যেটাকে আমি বিভিন্ন সময় বলেছি শব্দ বোমা। এই শব্দ বোমাটা ছাড়ার পরে কিছুক্ষণ এটা নিয়ে, যেমন আমরা বাধ্য হচ্ছি এটা নিয়ে আলাপ করতে, আমরা কিন্তু শব্দ বোমার ট্র্যাপে পড়ে গিয়েছি। এখন তাহলে একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে আপনিও বলছিলেন যে জুলাই অভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী যে মানুষের দেশের চাহিদা, তরুণদের চাহিদা, মানুষকে আসলে এরকম রেশারেশি দেখতে চেয়েছে? রেশারেশি না, আপনার বিষয়টা আমরা যদি রাজনীতির কথা, রাজনীতি মানে কি? রাজনীতি মানে কিন্তু শুধু প্রেম ভালোবাসা নয়। নেতারা একে অপরের সাথে প্রেম ভালোবাসা করবে, একসাথে খাবে দাবে, ঘুরবে, কলকলাবে, এটা না। রাজনীতি মানে রাজনৈতিক পরমতের প্রতি যেমন শ্রদ্ধাবোধ থাকবে, আবার যৌক্তিক গণতান্ত্রিক লড়াইটাও থাকবে। আজকে যদি দেখতাম এই জামাত ইসলাম, এই এনসিপি, বিএনপি যে গোলামি চুক্তি করেছে, সেই গোলামি চুক্তির বিরুদ্ধে মার্কিন দূতাবাস ঘেরাও করত। আজকে যদি দেখতাম
এই জামায়াত এবং এনসিপি বিচার বিভাগের যে স্বাধীন সচিবালয়টা বন্ধ করে দিল, তার বিরুদ্ধে আইনমন্ত্রীকে ঘেরাও করেছে। আজকে যদি দেখতাম দ্রব্যমূল্যের কারণে এই জামাত এনসিপি বাণিজ্য মন্ত্রীকে ঘেরাও করেছে, আটকে রেখেছে, সংসদের ভেতরে বাইরে আন্দোলন করছে, লাখো লাখো মানুষ তাদের ডাকে সাড়া দিচ্ছে, আমি বলতাম যে তারা অভিনেতা নয়, তারা নেতা। কিন্তু একসাথে খাই, একসাথে ঘুরি, বাইরে আমরা ঝগড়া করি, ভিতরে আমরা প্রেম করি, এই অভিনয় বাংলার মানুষ বিশেষ করে তরুণ সমাজ দেখতে চায় না। আমার খুব দুঃখ লাগে, এখানে তাহসিন আছে, আমাদের মনে আশা ছিল যে বাংলাদেশে আসলে বিকল্প শক্তি হবে এরা। এই জামাতের মানে প্রাগৈতিহাসিক যুগের যে জামাতের যে ফিলসফি, জামাত ইসলামের ফিলসফিটা হলো ভেরি মাচ আউটডেটেড। এই যে যারা আপডেটেড ফিলসফি নিয়ে যারা এসেছিল বৈষম্য বিরোধিতার কথা বলে, তারা যখন একটা ব্যাকডেটেড ফিলসফির ট্র্যাপের মধ্যে ঢুকে গেল, তাদের সমস্ত কিছু শেষ হয়ে গেল। আরেকটা জিনিস দুঃখের সাথে দেখলাম, এই জাতীয় সংসদে যখন মুক্তিযুদ্ধকে অপমান করা হয়, তখন আমাদের এই সরকারি দল বিএনপি তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে। আপনি দেখেন, আপনি ইংল্যান্ডে যান তো, ইংল্যান্ডের জাতীয় পতাকাকে অপমান করেন, জাতীয় সঙ্গীতকে অপমান করেন, আপনার কি শাস্তি হয় আপনি দেখেন। আপনি জার্মানিতে যান, আপনি ব্রাজিলে যান, আর্জেন্টিনায় যান, সেই দেশের জাতীয় সঙ্গীত পতাকাকে যদি কোনো প্লেয়ার ফুটবল মাঠে ইনসাল্ট করে, তার কি পানিশমেন্ট হয় দেখেন। কিন্তু আজকে আমাদের বাংলাদেশে যখন জাতীয় সঙ্গীত জাতীয় সংসদে বাজানো হয়, তাকে যখন সম্মান প্রদর্শন করা হয় না, বিএনপি তখন নীরব দর্শকের ভূমিকা পালন করে, স্পিকার তখন নীরব দর্শকের ভূমিকা পালন করে। এই যে দুধ কলা দিয়ে ওনারা পুষতেছে, এই পোষার ফলাফল হলো আজকে এই শব্দ বোমা। না, আমার মনে হয় ওই যে জাতীয় সঙ্গীত যখন চলছিল তখন বসেছিলেন কিছু নেতারা, পরবর্তীতে দাঁড়ান, এটা নিয়ে সরকারি দলের এমপিরা তখন সমালোচনা করেছিলেন, বক্তব্য রেখেছিলেন। আচ্ছা, আপনার একটা কথাতেই ধরি যে আসলে তাসিন আপনার কাছে আসতে চাই, তাসিন রিয়াজ, সেটা হচ্ছে আপনারা আসলে এজেন্ডা বা ইস্যু নাকি ধরতে পারছেন না, এমন অভিযোগ। আসলে বাস্তবতা আমরা সেটা দেখি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বলি, দেশের আরও এরকম উনি চুক্তির কথা বলেছেন, আরও বেশ কয়েকটি ইস্যু বলেছেন। এখন সেইগুলো নিয়ে আসলে আপনাদের ব্যানার যখন 11 দলের, এই যে গতকালকে সমাবেশ হলো চট্টগ্রামে, কদিন আগে হলো, এরপরে আজকে খুলনায় হলো, ব্যানারে কিন্তু সেগুলো লেখা থাকে না। আমরা দেখি যে অন্য ইস্যু, সরকারকে হুমকি দেওয়া হয়, রাজনৈতিক বক্তব্য দেওয়া হয়, কিন্তু আসলে এই ইস্যুগুলো, জনগণের ইস্যুগুলো আসলে কি ধরতে পারছেন না, নাকি সমস্যা কোথায়? জি, দেখেন, মানে প্রথমত আমি একটু করি, আপনাকে স্মরণ করাই দিই, বাংলাদেশে আইন শৃঙ্খলা নিয়ে বিগত যতগুলো বিভাগীয় সমাবেশ হয়েছে, এগুলোতে বোল্ডলি এই বক্তব্যগুলো এসছে। এক, দ্বিতীয়ত সংসদের অধিবেশনগুলোতে যদি আপনি লক্ষ্য করেন, সংসদের অধিবেশনগুলোতে একেবারে স্ট্যাট ডাটা নিয়ে সারা দেশের যে অরাজক একটা অবস্থা চলছে, সারা দেশে যে আইন শৃঙ্খলার যে করুণ পরিণতি, এই করুণ পরিণতি নিয়েও মোটা দাগে আলাপ আলোচনাগুলো হয়েছে সব জায়গায়। এবং আমাদের পক্ষ থেকে একটা ব্যাপার আমি আপনাকে বলি, দেখেন, আমরা অ্যাজ বিং দি বিরোধী দল, আমরা আছি একটা মধুর সমস্যায়। কেমন মধুর সমস্যা? যেমন দেখেন, আজকে রাশেদ ভাই ধরেন, সমাবেশ তো একটা খুব গণতান্ত্রিক আন্দোলনের একটা অবশ্যই, তো গণতান্ত্রিক আন্দোলনে গণতান্ত্রিক ভাষায় সমালোচনা হবে, বাদানুবাদ হবে, এটা একটা ডেমোক্রেটিক বিউটি। ওইটা করলে রাশেদ ভাইরা হলো ব্যাপক ক্ষেপে যান। যেমন এই একটু আগে বক্তব্যগুলো যে ব্যাপক ক্ষেপে টেপে মোটামুটি একটা অস্থির অবস্থা, এই বলা হইলো সেই বলা হইলো, তারা বারবার হুমকি দিবে, আমরা কি চুপ থাকবো নাকি? হানজালাকে একটা বাজে শব্দ দিয়ে তিনি ক্রিটিসাইজ করে ফেললেন। রাষ্ট্রমন্ত্রীকে আপনাদের নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে জনসভা দিয়ে কি বলেছে? খুবই বাজে কথা বলেছে, আবু জাহেল বলেছে। আচ্ছা, তাহলে একটু আমাকে, এই শব্দ তো হারামজাদার থেকেও খারাপ শব্দ। হ্যাঁ, খুবই খারাপ। আপনি ইন্টারফেয়ার করেন না, আপনার সময় নিয়ে ইন্টারফেয়ার বলেছিলেন, আমার সময় জন্য আমিও একটু বললাম। আচ্ছা, একটু বলছেন তো, এই যে ভেরি গুড এক্সাম্পল সেট করলেন রাশেদ ভাই, বিগ ক্ল্যাপ ফর রাশেদ ভাই। আচ্ছা, তো দেখেন, যেটা বলতেছিলাম, কাজেই বিরোধী দল হিসাবে আবার আরেকটা প্রবলেমে আমরা পড়ি, সেটা কি দেখেন, এটা স্মরণ করাই দিই। যেমন ধরেন, আমরা যখন একটু আন্দোলনের কথা বলি, আমরা বলি এই আইন শৃঙ্খলার অবস্থা খারাপ, সরকারকে জবাব দিতে হবে, সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কি করে, তো মাল্টিপল বিভাগ নিয়ে তিনি বিজি। এই কথা বললে আবার আমাদেরকেই বিভিন্ন সেট থেকে বিভিন্ন মানে অপোজিশন মানে পয়েন্টে যারা থাকেন, তারা আমাদের মাত্র 3 মাসের একটা সরকার, আপনাদের কি এতটুকু ধৈর্য নাই? এই সরকারটা এসে গুছাইতে পারলো না, এখন পর্যন্ত সেট আপ করতে পারলো না, আপনারা সমালোচনা শুরু করে দিচ্ছেন। ভাই, ওইটা নিয়ে আমরা আছি খুবই প্রবলেমে। কিন্তু আমি আপনাকে খুবই শ্রদ্ধার সাথে বলি, এখানে যারা আছে সেটে, তাদেরকে খুব শ্রদ্ধার সাথে বলি, প্রত্যেকটা পার্টিকুলার ইস্যুতে ভাই যেটা বলছেন সেটার ব্যাপারেও, মানে সচিবালয়ের ব্যাপারে বা আদার যে ইস্যুসগুলো তিনি বললেন, প্রত্যেকটা ইস্যুতে, পার্টিকুলার ইস্যুগুলোতে
আমরা বোল্ডলি সংসদে এবং সংসদের বাইরে, আপনি নাহিদ ইসলামের 24-25 মিনিটের বক্তব্য আছে, আপনি দেখেন এখানে এমন কোনো ইস্যু বাদ পড়ছে কিনা যেটা টাচ করা হয়নি। এবং আদার দেন যারা যারা স্পিচ করতেছেন প্রত্যেকেরই। এখন চ্যালেঞ্জটা কোথায়? চ্যালেঞ্জটা হচ্ছে আমরা এখন আমাদের যে পুরো রাজনৈতিক প্রেক্ষাপটটা আমাদেরকে বুঝতে হবে। দেখেন বাংলাদেশ এখন আর মানে টিপিক্যাল কোনো ল্যান্ড না, এটা জিওপলিটিক্যাল জায়গায় একটা বিগ ল্যান্ড, এখন বিগ ফ্যাক্টর। আপনি দেখেন কিভাবে করে ইন্টারন্যাশনালি কনস্পাইরেসি হচ্ছে আমাদের বিরুদ্ধে, পুশিন সমস্যা থেকে শুরু করে বর্ডার কিলিং থেকে শুরু করে বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ, প্রধানমন্ত্রী রিপ্রেজেন্টেটিভকে এভাবে করে অপমান অপদস্থ করে এয়ারপোর্ট থেকে তাকে চলে আসতে হলো। এই সবগুলো মেসেজকে যদি আপনি একত্রিত করেন, সেই একত্রিত মেসেজগুলোর দিকে তাকাইলে আমরা যে জিনিসটা চাই সেটা হচ্ছে সরকারের কাছে আমরা একটা পজিটিভ বার্তা নিয়ে তাদেরকে আমরা কারেকশন করতে চাই। এটাকে এখনই পলিটিক্যাল ফিল্ডে গিয়ে বিরাট লেভেলের মানে ক্রাইসিস ডেভেলপমেন্ট করার কোনো উদ্দেশ্য, কোনো ধরনের চিন্তা, এই চিন্তা থেকে আমরা বিলং করি না। তবে সরকারকে আমরা এই মেসেজটা দিয়ে আমরা ঠিক রাস্তায় রাখতে চাই। এখন দেখেন পলিটিক্যাল কালচার চেঞ্জের কথা আমরা বলি বাংলাদেশের পলিটিক্যাল কালচার। আমরা আগে কি দেখতাম? আগে দেখতাম সরকার ফোন করে 7 দিন যাইতো না, 7 দিন যেতে দিত না। নতুন সরকার আসলে প্রথম যে কর্মসূচিতে হরতাল হইতো, প্রথম কর্মসূচিতে প্রথম যে কার্যক্রমটা ঘটতো সেটা হচ্ছে বাসে আগুন দিয়ে মানুষকে পুড়ায় মারা হইতো। প্রথম যে কার্যক্রমটা হইতো সেটা হচ্ছে সড়ক অবরোধ করা হইতো, মানুষের জীবনে নাজেহাল একটা অবস্থা করা হইতো। আপনি নিশ্চয়ই চান না, এখানে যারা আছেন, এখানে যারা আমাদেরকে শুনছেন, তারা নিশ্চয়ই এই ধরনের এক্সাম্পল আমাদের কাছ থেকে দেখতে চান না। আপনি দেখেন জুলাইয়ের আন্দোলনগুলো কত ব্যতিক্রম ছিল, কাজে দেখেন আমাদের আন্দোলনের ভাষা কেন্দ্রিক আমরা পরিবর্তন আনতে চাই। আমরা এই আন্দোলনের ভাষা কেন্দ্রিক আমরা পরিবর্তন আনবো। আমাদের আন্দোলন মানে সবসময় এটা না যে আমরা সচিবালয়ে একেবারে পুরো আজকের কার্যক্রম বন্ধ। আপনি সাফারার হবেন, আপনি আমাকে গালি দিবেন, আপনি এই টকশোতে আলাপ করবেন, আলাপ করে বলবেন যে এই যে দেখছেন এই সেই আবার আগের অরাজকতা শুরু হয়েছে, সরকার বসছে, সরকারের বিরুদ্ধে নেমে গেছে হরতাল, 7 দিন 14 দিন 21 দিন ব্যাপী হরতাল, সংসদের সামনে বিরাট লেভেলে দোতলা বাস জালি যে জাহাঙ্গীর কবির নানকরা করছে না। তো দেখেন দিস ইজ হোয়াট উই ডু নট ওয়ান্ট, বাট দি মেসেজ শুড বি ক্লিয়ার। উই ডু নট ওয়ান্ট উইলিংলি, স্পন্টিনিউয়াসলি, বাট আপনি যদি সরল পথে সোজা পথে না হাঁটেন, আপনি যদি জনগণের সংবিধান এই ভোটের সাথে গাদ্দারি করেন, হয়তো বা সেটাও তো একটা অপশন হয়ে থাকতে পারে, আসতে পারে সামনের দিনে। সেটা আমরা চাই না, আমরা মন থেকে সেটা চাই না, কিন্তু আপনি বাধ্য করলে তো আমাদের কিছু করা থাকবে না। আর ওই জাস্ট একটা মেটাফোর দিয়ে আমি কথাটা শেষ করি। দেখেন বিরোধী দলকে আমরা যে ফ্রেমে সবসময় দেখতে অভ্যস্ত, আপনি টিপিক্যাল ফ্রেমে বিরোধী দলকে রিড করতে গেলে আসলে আপনি রিড করে উঠতে পারবেন না। উনি যে কথাগুলো বলছেন না, যে দেখেন একজনকে হারামজাদা বলে অবস্থা খারাপ করে দিছে, আমি আপনাকে 100টা মন্তব্য, আমি শেষ করি, আমি একটা কথা বলি, আমি আপনাকে 100টা মন্তব্য দেখাবো, এর মধ্যে একটা মন্তব্য নিয়ে আসি। ভোটের আগে বিএনপির নেতা ফেনীতে আর কুমিল্লায় তিনি বলছিলেন জামাত ইসলামীর মহিলা নারীদেরকে দেখে যে এদের ছায়া খুলে ফেলতে হবে, রেকর্ড আছে, যদি বলেন চ্যালেঞ্জ করেন রেকর্ড শোনাবো। আনফরচুনেটলি রাশেদ ভাইদের মুখে তখন কই ফুটে নাই। এই রাশেদ ভাইদেরকে আমরা গণতান্ত্রিক আন্দোলনে দেখছিলাম না, খেয়ে ফেলতে চাই, আমরা দেখছিলাম। আপনি এটা নিয়ে কথা বলেন না কেন? আনফরচুনেট ভাই, কি বলেন? দুইটা মন্তব্য এক করেন না। হানজালা যে একজনকে হত্যা হুমকি দিল, হানজালা সাহেবের ওই মন্তব্যটা আমি দেখছি। ওই মন্তব্যটা নিয়ে আপনি যেভাবে করে একটা বিরাট মন্তব্য করতেছেন, বিএনপির মন্তব্যগুলো যদি ধরি তাইলে এদেরকে ফৌজদারি আইনে মামলা দেওয়া উচিত এখন, তাই না? ইয়েস ইট ইজ। ও তাহলে ইয়েকে পুরস্কার দেন। ইয়েস ইট ইজ। কেন পুরস্কার দিব? আমি তো আপনার মতন রাজনীতি করি না রাশেদ ভাই। আমি যে ভুল করে তাকে ভুল বলি, তাকে পুরস্কার আপনারা দিবেন। যেমন আপনি মন্তব্য করতেছেন না শিবগঞ্জে কি হয়েছে, মন্তব্য করেন আপনার সাহসিকতা দিয়ে। আপনাকে তো সেই রাজনীতিতেই আমরা দেখছি সবসময়, আপনি সাহসিকতা দিয়ে এটা বিরুদ্ধচারণ করেন। আপনি শক্তভাবে বলেন তারেক রহমান এটার ফরেস্টার নিতেছে, খেয়াল করেন তারেক রহমান কিন্তু ঠিকই নির্দেশ দিচ্ছে, কারণ সে তো জনগণের পালসটা বুঝতেছে, ইয়াং জেনারেশনের পালসটা বুঝতেছে। সে যেই পেসে আগাচ্ছে তার ক্যাবিনেট সে পেসে আগাইতে পারতেছে না, তার দলের কর্মীরা সে পেসে আগাইতে পারতেছে না। সে কিন্তু ঠিকই বলে দিছে যে এই 2টা উপজেলার নাম পরিবর্তন করতে হবে, কিন্তু সংসদে কি রাজকীয় গল্প শুনলাম, এটা নাকি কালে ভদ্রে হয়ে গেছে, কোইন্সিডেন্স। জি, আমরা এই কোইন্সিডেন্স যদি রাশেদ ভাইরা বিশ্বাস করে তাহলে আমাদের আর কিছু বলা থাকবে না। উইথ অল ডিউ রেসপেক্ট বললাম, উনি মিরাকল বলেছিলেন, আমরা সেই প্রসঙ্গটা আসলে একটু পুরনো হয়ে গেছে। আমরা রাশেদ খান একটু আপনার কাছে আসতে চাই। তাহসিন রিয়াজের কথায় যেটা বুঝতেছি, আসলে 11 দল তারা বলছে আসলে তারা সরকারকে, বিরোধী দলের কাজ যেটা সতর্ক করা, সে সতর্ক তারা করছেন, সমালোচনা সতর্কতা, এটাকে আসলে আপনারা ক্ষমতাচ্যুত করা এই শব্দটা ভাবছেন কিনা, ভাবছেন কেন আসলে? এইটা থেকে আমি রাখি। আর এটার সাথে আরেকটা প্রশ্ন করি, আপনারাও অনেক অধিকারের আন্দোলন করেছেন, আপনাদের জুলাইয়েরও একটা বড় আকাঙ্ক্ষা ছিল যে গণভোটের রায় বাস্তবায়ন। সেক্ষেত্রে আমরা দেখছি সংসদে সেইটা নিয়ে আসলে বড় আলাপ হচ্ছে না। সেখানে আমরা এই কে পর্দা চাচ্ছে, ওয়াশিং মেশিন চাচ্ছে, এটা নিয়ে উত্তপ্ত। আচ্ছা, কোন নারী এমপি কি পোশাক পরছে সেটা নিয়ে সংসদ উত্তপ্ত।
এগুলো নিয়ে আসলে এরকম এই মেটারগুলো আচ্ছা দেখেন এগুলো অনাকাঙ্ক্ষিত। আমরা আমাদের এনসিপির বন্ধুদেরকে একসময় দেখেছি জামাত ইসলাম সম্পর্কে নানান মন্তব্য করতে। ৭১-এর দায় যাদের আছে তাদের সাথে যাব না, জামাত ইসলাম স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্র বিরোধী শক্তি, জামাত ইসলাম সংস্কার চায় না। কিন্তু এখন সেই জামাতের সাথে সংস্কারের দাবিতে আন্দোলন করছে। তার মানে জামাত যেহেতু ওই সময় সংস্কার নিয়ে প্রতারণা করেছিল, যেটা নাহিদ ইসলাম বলেছিল, নাসরুদ্দিন পাটোয়ারি বলেছিল যে জামাত বাংলাদেশে সংস্কারের নামে প্রতারণা করছে, ঠিক 11 দলীয় জোট এই মুহূর্তে যে জনসভাগুলো করছে এটা জনগণের সাথে প্রতারণা করছে। কারণ তারাই বলে গেছে জামাত ইসলাম সংস্কার চায় না, আবার ওই জামাতের নেতৃত্বে এখন সংস্কারের দাবিতে বিশাল বিশাল গরম বক্তব্য। তো এই জন্য আমি বলছি যে আমাদের এনসিপির বন্ধুরা এখন আসলে জামাতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে। এই গরম বক্তব্য কি এখন আপনারা ক্ষমতাচ্যুতির দেখছেন, লক্ষণ আচ্ছা দেখছেন? দেখেন এরকম? গরম বক্তব্য কি বিএনপি আগে দিয়েছে? না, আমি সেটা বলি। বিএনপিকে আজকে বলা হয়েছে নব্য ফ্যাসিস্ট। ঠিক একইভাবে নির্বাচনের আগে বিএনপিকে বারবার বলছিল এক স্বৈরাচারকে হটিয়ে আরেক স্বৈরাচারকে ক্ষমতায় আনবো না। ক্ষমতায় আসার আগে বিএনপিকে নব্য ফ্যাসিস্ট বলছিল জামাত ইসলাম। জনগণ কেয়ার করে নাই, জনগণ জামাতের বক্তব্যকে পাত্তা দেয়নি, জনগণ বিএনপিকে ক্ষমতায় এনেছে। কারণ কি? কারণ এই যে দেখেন জাতীয় সংসদে জামাতের এমপিদের বক্তব্য, জামাতের এমপিরা যত মুখ খুলবে তাদের অযোগ্যতা এবং মূর্খতা জনগণের সামনে তত বেশি প্রকাশ পাবে। সুতরাং তারা যে আসলে দেশ চালাতে সক্ষম নয় এটা এনসিপি না বুঝলেও এটা জনগণ বুঝেছে। এনসিপি মনে করেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু বারবার বলছে যে এই তরুণরা আগামীতে মন্ত্রী হবে, দেশ চালাবে, নির্বাচনের কয়েকদিন আগেও বলেছে, সেই জায়গায় এনসিপি ভাবলো যেহেতু প্রত্যেকটা অনলাইন জরিপে জামাত ইসলাম ফার্স্ট এবং ওই সময় ছাত্র সংসদ নির্বাচনে ভালো করেছে, মোটামুটি জামাত একটা সিগন্যাল পেয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে যে জামাত এবং এনসিপি মিলে সরকার গঠন করবে আর বিএনপি হবে অপোজিশন। এই জন্য এনসিপি পরবর্তীতে কি করলো, তারা বিএনপির সাথে আসন ভাগাভাগির আলোচনা করলেও তারা কিন্তু শেষমেশ গেল জামাতের সাথে। নিশ্চয়ই খেয়াল করবেন যে এনসিপির এই চিল্লাপাল্লা কেন, একটাই, মানে জামাতের বিরুদ্ধে এনসিপি এত কথা কেন বললো, বলার একটাই কারণ বিএনপির কাছ থেকে আসন বেশি ভাগিয়ে নেওয়া। আচ্ছা যাই হোক, আমরা তো প্রতিবাদ করছি যে সময় তারা এইভাবে মানে গালিগালাজ করছে, উল্টাপাল্টা বলছে, সেই সময় আমাদেরকে এটাকে এক প্রকার আমাদের বক্তব্য দিয়ে এটাকে প্রতিহত করা লাগছে। আজকে দেখেন জনসভা থেকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আবু জাহেল বলা হয়েছে। আবু জাহেল কে ছিলেন? স্বরাষ্ট্রমন্ত্রীকে আবু জাহেল। তো এই যে স্বরাষ্ট্রমন্ত্রীকে আবু জাহেল বলা হলো, এনসিপির কোনো প্রতিবাদ আছে? অর্থাৎ এনসিপি নাসিরউদ্দিন পান্ডাকে এইভাবে রাজপথে ছেড়ে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মির্জা আব্বাস সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মিনী এবং জাইমা রহমানকে নিয়ে কটূক্তি করার জন্য। জনাব তারেক রহমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তার মেরুদণ্ড কারা ভেঙেছিল? ১/১১ সরকার। সেটি নিয়ে যে ব্যক্তি কটূক্তি করতে পারে, কটাক্ষ করতে পারে, সে রাজনীতিবিদ হইতে পারে না, সে রাজনৈতিকভাবে পান্ডা। সুতরাং এই কথাগুলো আমরা কেন বলতেছি? দেখেন ইসলামের ইতিহাসে আবু জাহেল ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রচারের সময় সবথেকে কট্টর বিরোধী, মক্কার কুরাইশ বংশের নেতৃত্বস্থানীয় একজন মুশরিক বা পত্তলিক। কোথায় গেছে নাসিরউদ্দিন পান্ডা? তো আমাদের ছোট ভাইরা এই নাসিরউদ্দিন পান্ডাকে থামায় না। যখন এই পান্ডাকে থামানোর জন্য আমরা কথা বলি তখন আমরা নাকি শব্দ বোমা উচ্চারণ করছি। আপনার দাবি অনুযায়ী, আপনার দাবি অনুযায়ী ভালো মানুষের সাথে আমি ভালো পলিটিক্স করি, আপনার দাবি আমি তো অনুযায়ী কেউ যদি বাইরে কথা বলছি না, কিন্তু যে এইভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে আবু জাহেল বলছে তাকে নাসিরউদ্দিন পান্ডাই বলতে হবে এবং তার যে ভ্যাকসিন দেওয়া দরকার দিতে হবে, অন্যথায় বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি নষ্ট হয়ে যাবে। আজকে দেখেন আওয়ামী লীগের সময়ও কিন্তু একজন নেতার বিরুদ্ধে এই ভাষায় কথা বলে নাই। আজকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে কলুষিত করেছে এনসিপি, আজকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে কলুষিত করেছে জামাত এবং শিবির। যে ভাষায় তারা কথা বলছে, বড় বড় নেতাদেরকে আক্রমণ করছে। মাননীয় প্রধানমন্ত্রীকে দেখেন নাই, সে সংসদে বলছে অপোজিশনের দিকে আঙ্গুল দিয়ে যে আপনারা ছাড়া আমরা সম্পূর্ণ নয় এবং আমরা ছাড়া আপনারা নয়। এই দেশ পুনর্গঠনে অপোজিশনের সহযোগিতা আমাদের লাগবে। তিনি কতটা আন্তরিক, সংসদে দাঁড়িয়ে তিনি কারোর সমালোচনা করেন না। এমনকি যে সময় মাওলানা মামুনুল হককে নিয়ে একজন এমপি অনাকাঙ্ক্ষিতভাবে বক্তব্য প্রদান করছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী তিনি হস্তক্ষেপ করে থামিয়ে দিয়েছেন। অর্থাৎ ওই সংসদে যারা আছেন সরকার দলীয় বা অপোজিশনের সকল এমপি সম্মান রক্ষার জন্য তিনি কথা বলেন। হ্যাঁ, রাজনৈতিক জনসভায় রাজনৈতিক কাউন্টার তিনি দেন, এটা খুব স্বাভাবিক। কিন্তু ওই সংসদে দেখেন তার ভাষা, তার আচরণ, তার দক্ষতা,
তিনি যেভাবে সবাইকে সম্মান করেন, অপোজিশনের এমপিরা বক্তব্য দেওয়ার সময় কি ঋণ খেলাপি কোনো ব্যক্তি কি এমপি নির্বাচন করতে পেরেছিল? এটা কি বাংলাদেশের যে আরপিও বলেন, আইন বলেন, আদালত বলেন, এইটা অনুযায়ী কি ঋণ খেলাপি কেউ নির্বাচন করতে পারে? আমি অবাক হয়েছি, নাহিদ ইসলামের মতন একজন গণ অভ্যুত্থানের পোস্টার বয়, সেও দেখলাম জামাতের সাথে সুর মিলাইলো। এই সংসদে কেউ ঋণ খেলাপি নাই, 16 বছর ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, ঘরে ঘুমাইতে পারে নাই। সেই সময় এই নব্য বিপ্লবীরা যারা এই যে শিবিরের বড় বড় কথা বলে, শিবিরের যারা এই যে বুদ্ধিজীবী আছে, এই বিপ্লবীরা কোথায় ছিল? 16 বছর তো তাদের পায়নি, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে তো কোনো হামলা হয়নি, বিএনপির নেতারা ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, সুতরাং ঋণ পরিশোধ করতে পারে নাই। এটা তো খুব স্বাভাবিক। এইটানে যারা কটাক্ষ করে তাদেরকে আপনি কি ভাষায় কথা বলবেন? কি ভাষায় কথা বলবেন? কি ভাষায় কথা বলবেন? এটা তো মানে ভালো ভাষায় কথা বলার সুযোগ না, না, নাই। কেন? শোনেন, এটা তো যে যেমন তাকে সেই ভাষায় কথা discussion। বলতে হয়। মানে কেউ যদি আপনাকে আপনি যদি রিজনালি এখানে বলে, আমাকে ভালোভাবে সম্বোধন করেন, না। আমি আপনাকে করব। আপনি যদি আমাকে গালি দেন, আমিও গালি Very দেব। unfortunate। আপনি যদি এক হাতে গিয়ে আসেন, আমিও 2 হাতে গিয়ে যাব। এইটা পলিটিক্স এবং বাংলাদেশের বাস্তবতায়। অন্যথায় এই দেশ চালানো যাবে না। জামাত ইসলাম এবং এনসিপি যে চক্রান্ত এখন শুরু করেছে, মাননীয় প্রধানমন্ত্রীকে ছাড় দিচ্ছে না, মানে তার ব্যক্তিগতভাবে আক্রমণ করছে, রাজনৈতিক সমালোচনা করেন। আপনি যে বললেন না যে একজন মন্ত্রী 2টা ইউনিয়নের নাম তার সন্তানের নামে দিয়েছে, কাকতলীয় নাকি আই ডোন্ট নো, আপনি কিন্তু জানেন এইটার জন্য আমি বলছি আপনার কাছে কাকতালীয় মনে হয় কাকতলীয় কি আমি তো জানি না, কারণ তিনি বলেছেন আপনার কাছে কি মনে কাকতলীয়। হয়? কিন্তু আমরা তো এখানে interpretation যেটাই হোক না কেন, শুনেন, যেটাই হোক না কেন, Flip করেন না। বাংলাদেশের আমরা মাননীয় এই ধরনের প্রধানমন্ত্রী, শুতে please, এসে শেষ করি। interpretation দেই। বাংলাদেশের আপনি interpretation দেন না। আচ্ছা আমি শেষ করি। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এটা দিয়ে শেষ তিনি করেন না। কিন্তু নির্দেশনা দিয়েছেন সেটা জানি ভাই, যে আপনি এই আপনার নাম opinion টা রাখা যাবে না, এবং যেখানে যে ভুল করছে সেটা তো ভুলগুলো আমিই তিনি বলছি, রাশেদ ভাই। শুধরে দিচ্ছেন। শোনেন, তার মানে এটা তাকে ভুল তো। সুযোগ দিতে হবে, তাকে সুযোগ দিতে হবে। এই বাংলাদেশে তার থেকে বড় আধিপত্যবাদ বিরোধী শক্তি বা নায়ক আর একজনও নাই। আমি তাকে চিনি, এই জন্যই বলছি যে এখন যত বড়ই কথা বলেন না কেন, যে সময় ভারত আগ্রাসন চালিয়েছে, সেই আগ্রাসনের শিকারটা বিএনপি সব থেকে বেশি হয়েছে। এই যে পুশিন না, অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিজেপি তো মেরুদণ্ড দেখি নাই, গণ অভ্যুত্থানের সরকার, দেখেন নাই? আপনাদের সরকার না দেখি নাই, কিন্তু এখন দেখেন, এখন বিজেপি যে ভাষায় কথা আমি আপনাকে বলছে যে স্মরণ করে আপনারা দিই। গুলি চালাইলে পাল্টা গুলি আমরা চালাবো, আজকে বলছে। রাশেদ খান, এইটাই তো মানে বিএনপি সরকার আমরা নিশ্চয়ই ক্ষমতায় আপনার- আসলে বিজেপি সাহস পায়। আমরা নিশ্চয়ই আপনার উত্তর পেয়েছি। আমরা আপনার কাছে একটা প্রসঙ্গ আমি বলেছিলাম, জনাব হাসান তারেক চৌধুরী স্যার, আপনার কাছেও আসি, এই একই প্রসঙ্গে আসি। আসলে আপনি একটু আগে বলছিলেন যে বিরোধী দল অনেক ইস্যু আসলে তুলতে পারেনি। তো সেটা যেমন আমরা বাস্তবতা দেখি, আরেক বাস্তবতা আমরা দেখি, সেটা হচ্ছে জাতীয় সংসদেও গণভোটের রায় নিয়ে কথা বলা গিয়েছিল, যদিও এটা বাজেট অধিবেশন। সংস্কারের অনেক অনেক কিছু বাকি আছে নিশ্চয়ই, জুলাইয়ের বা বিপ্লব বা অভ্যুত্থান যেটাই বলি, সেটার দাবি দেওয়া ছিল। সেই সব প্রসঙ্গেও আসলে সরকারি দল থেকে উত্তপ্ত হয় না, বিরোধী দল থেকে উত্তপ্ত হয় না সংসদ, খুবই সামান্য। কিন্তু আমরা দেখি যে জানালার পর্দা, ওয়াশিং মেশিন বা ছাত্র শিবিরের কোন নেতা গুম হয়েছে সেটা নিয়েও গুমের নাটক করেছে, সেটা নিয়েও স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলে। কিন্তু আসলে এই সব বিষয়ে নিয়ে উত্তপ্ত হওয়া সংসদ উচিত ছিল নাকি আসলে এর চেয়ে আরো বড় কোনো বিষয় আছে? আসলে সাধারণ মানুষের তো একটা এক বুক আশা ছিল। হ্যাঁ, ওই যেটা গান আছে না, এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি কেন একা বয়ে বেড়াও। জি, তো এখন মানুষ তো এক বুক জ্বালা নিয়ে সমস্ত ব্যথা বেদনা বয়ে বেড়াচ্ছে। এই যে বাজেট হচ্ছে, এই বাজেটটা কিন্তু মানুষের প্রধান মনোযোগের জায়গা হওয়ার কথা ছিল। পার্লামেন্টারিয়ান যারা, তাদের মনোযোগের জায়গা হওয়ার কথা ছিল। যেটা তাহসিন রিয়াজ বলেছে যে রাজনীতির ফিনোমেনা বা রাজনীতির যে পরিভাষা তারা পাল্টাতে চান, বা এটাই তো ছিল মানুষের আশা, একটা মেরিটোক্রেসি। অর্থাৎ আপনি যদি একটা রাজনীতির গুণগত পরিবর্তন আনতে চান, সেটা তো আগের মতো হবে না, এটা তো মনোটোনাস হবে না, আপনাকে এটা করতে হবে একটা নতুন ডাইমেনশনে। হ্যাঁ, ওই যে একটা কবিতা আছে না, ওরে নবীন ওরে আমার কাঁচা আদমরাদের ঘামেরে তুই বাঁচা। এই ঘামারা কিন্তু হাত দিয়ে মারা নয়, আপনি নিউ ফর্ম। অর্থাৎ আমরা যখন কৃত্রিম বুদ্ধিমত্তা দেখি, তখন কিন্তু আমরা একটা নিউ ফর্মের মধ্যে যাই। আমরা যখন আপনার এই 5G টেকনোলজি দেখি, আমরা কিন্তু একটা নিউ ফর্মের মধ্যে যাই। পলিটিক্সেও কিন্তু একটা নিউ ফর্মের প্রত্যাশায় তৈরি হয়েছিল। গতানুগতিক হরতাল, গতানুগতিক অবরোধ, এইটা তো হতে পারে না। কি হতে পারত? হতে পারত এই পার্লামেন্টে একটা স্মার্ট প্রো পিপল বাজেট হতে পারত, যেটা অভ্যুত্থানের যে অঙ্গীকারকে রিফ্লেক্ট করে। যেমন আপনি ধরেন আমাদের দেশে ব্যাংকগুলোর যে সুদ নীতি, এই সুদ নীতিটা কি? বড় লোককে আরো বড় লোক বানাও আর মধ্যবিত্ত গরিবকে খায়া ফেলো। জেনুইন উদ্যোগ, তাদেরকে তেমন কোনো সুযোগ সুবিধা দেওয়া দরকার নাই, দুই একটা মিষ্টি ভাষণ ছাড়া।
কেন্দ্রীয় ব্যাংকের রোলটা কি হওয়া উচিত যদি আপনি অভ্যুত্থানকে রিফ্লেক্ট করতে চান। শুধু আপনি 24-এর অভ্যুত্থান তো 90-ও আমি করে 90-এর অভ্যুত্থানে আমি সামনের কাতারে ছিলাম। কর্মসংস্থান একটা বড় তো সেখানে ইয়ে ছিল, জি। আপনার কর্মসংস্থান কেন হচ্ছে না বা হওয়া কিভাবে হতে পারে? এত লক্ষ যুবকের চাকরিটা কোত্থেকে হবে? একটা ব্যবসা বান্ধব বাংলাদেশ কি করে সিঙ্গাপুর হতে পারে? বাংলাদেশকে ভারত হওয়ার দরকার নাই, বাংলাদেশকে পাকিস্তান হওয়ার দরকার নাই, সিঙ্গাপুর অ্যাটলিস্ট হন ভাই। তাহলে সেইটা হওয়ার জন্য যে বাজেট, সেটা কোথায়? আমরা যে ট্যাক্স দেই, সেই ট্যাক্সের বেনিফিট মানুষ কি পায়? যাদের আসলে বেশি ট্যাক্স দেওয়ার কথা তারা কি ট্যাক্স দেয়, নাকি ট্যাক্সটা প্রকারান্তরে ভ্যাটের নাম করে পাবলিকের পকেটটা কাটা হচ্ছে? ফলে এই যে ট্যাক্সের যে ইনসাফ, পাবলিকের কাছ থেকে ট্যাক্স নেওয়ার ক্ষেত্রে যে ইনসাফ পয়দা করা, সুদ, ব্যাংকের সুদভিত্তিক যে সুদভিত্তিক তো অর্থনীতি আমাদের, জামাত তো বলে যে তারা সুদভিত্তিক অর্থনীতি চায় না। আমি জানি না এনসিপিও সুদমুক্ত অর্থনীতিতে কি বিশ্বাস করে কিনা, এটা আই হ্যাভ নো আইডিয়া। বাট আপনি যদি সুদ নেন, সুদ নেওয়ারও তো একটা ইনসাফ আছে, কার থেকে কত নেবেন, বেসিক আছে। একটা বেসিক আছে। তো সুতরাং ইকোনমিক্সের যে এই জায়গা, এক্সপোর্ট ইম্পোর্ট, প্রকল্প, মেগা দুর্নীতি, এই সমস্ত গল্প আমরা জানি। ফলে আপনি একটা জনবান্ধব বাজেট করে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ যারা হলো মেজরিটি, ডেমোক্রেসির পাওয়ার ফোর্স কারা? ডেমোক্রেসির পাওয়ার ফোর্স হলো মেজরিটি পিপল। আমাদের দেশে মেজরিটি কারা? ওই যারা ব্যাংক লুটেরা তারা? নিশ্চয়ই না। জি হাসান তারেক চৌধুরী, আমার এই বিষয়ে আসছি। আপনি বেশ গুরুত্বপূর্ণ ভালো কিছু প্রসঙ্গ তুলেছেন। এখন এই প্রসঙ্গে তো আমরা গঠনমূলক আলোচনা হতে এই দেখছি না। প্রসঙ্গে তো এনসিপি দেশের জামাত কথা বলে না ভাই, এনসিপি যাদের জামাত বলে না, বলে- এমনকি তাদের তো আমরা কিন্তু ছায়া বাজেট শুধু- দিছি। হ্যাঁ না, এই প্রসঙ্গে তারা আসলে ট্যাক্স নীতিতে তারা কি করছে আমি তো আমি বলবো, এখানে করদাতা হিসেবে আমি আমরা জানি না। একটা বিষয় বলছি যে সুদনীতিতে তারা এই যে কি বলে, তারা তো সুদেই বিশ্বাস করে না। দেশের অনেক বড় বড় বা ভালো ভালো প্রসঙ্গে সরকারি দল বিরোধী দল কেউই গঠনমূলক আলোচনা করছে না, এবং সামান্য বিষয়ে আসলে অন্য বিষয়ে সামান্য বিষয়ে সরকারি দল বিরোধী দল উত্তপ্ত হয়ে যাচ্ছে। এখন এখানে কার ভূমিকা আসলে? না, এটা আসলে ব্যাপারটা যেটা হয়েছে কি, আপনি আসল কথাকে আড়াল করার জন্য, আপনি ফরজ এবং সুন্নতটা বাদ দেওয়ার জন্য আপনি নফল নিয়ে বেশি কথা বললে সুবিধাটা কোথায়? সুবিধাটা হলো ফরজ এবং সুন্নত নিয়ে কোনো কথা বলতে হবে না। আমাদের বাজেট নিয়ে আলোচনায় পার্লামেন্টে কিন্তু এটাই হচ্ছে। ফলে জনগণের কাছে পার্লামেন্ট হয়ে গেছে শায়েরি। আপনি পর্দা চান, ওয়াশিং মেশিন চান, সেটা অন্য সুতরাং বিষয়। শায়েরির পার্লামেন্ট তো এটা না। আমরা উই আর পেইং ফর দ্য পার্লামেন্ট। True. I am the taxpayer. I am paying for the parliament. I am paying for the expenditure of the parliament members' house. আমি তাদের বাসার জন্য পয়সা দিই। এমপিরা যে বাসায় থাকে তার জন্য আমার মতো আম পাবলিক পয়সা দেয়। এমপিরা যে খাওয়া খায়, নাস্তা খায়, তার জন্য আমার মতো আম পাবলিক পয়সা দেয়। সুতরাং এই আম পাবলিকের যে পয়সা, সেই পয়সার প্রতি তো ইনসাফ করতে হবে। সেই ইনসাফটা যদি না থাকে, আমি বলবো তার জন্য কিন্তু নানান পন্থায় সারা দুনিয়াতে কিন্তু মানুষের মধ্যে কিন্তু রিভল্ট তৈরি হয়, হ্যাট্রেড তৈরি হয়, ডিনায়াল তৈরি হয়। এই যে ডিনায়ালটা যে তৈরি হচ্ছে, এই ডিনায়ালটা কিন্তু নট অনলি এগেইনস্ট দ্য গভর্নমেন্ট, মানুষ আবার এই রাজনীতি ডিনায়ালটা গোটা পলিটিক্যাল ব্যবস্থা, পলিটিক্যাল সিস্টেম, এই সিস্টেমের প্রতি ডিনায়াল হচ্ছে। এই নিউ জেনারেশন এই সিস্টেমকে ডিনাই করছে, যে এই রাজনীতি তো আমরা চাই নাই ভাই। সুতরাং এই রাজনীতিটার বদলে যে ডিনায়াল তৈরি করা হচ্ছে, উই হ্যাভ টু অ্যাড্রেস দ্য ডিনায়াল। এবং আজকে আমাদের বিচার বিভাগ আপনি দেখেন, আজকে যে অ্যাটর্নি অফিসে যে নিয়োগ হয়, ডিএজি, এএজি, এডিশনাল, এগুলা কি এখন দলীয় কোটায় হচ্ছে না? বদলি কি দলীয় কোটায় হচ্ছে না? প্রমোশন কি দলীয় কোটায় হচ্ছে না? তাহলে কোথায় গেল অঙ্গীকার, কোথায় গেল ওয়াদা? এই প্রশ্ন কিন্তু চলে আসছে। এবং আমি তারেক রহমানকে তারপরেও বলবো যে জনাব তারেক রহমানের মধ্যে যে গুণগত পরিবর্তন সূচিত হয়েছে, সেটা হলো কি, তিনি কিন্তু প্রতিশোধের ভাষাটায় কথা বলছেন না। তিনি এক জায়গায় আমি দেখেছি একটা তিনি বলেছেন যে আমি প্রতিশোধ নিলে কি আমার ভাঙা হাড্ডি আবার জোড়া লাগবে, আমার কোমরের ব্যথা কি কমে যাবে? আসেন আমরা একটা গঠনমূলক পন্থায় আগাই। কিন্তু এইটাকে যদি, এই ভাষাটা যদি বিএনপির নেতাকর্মীরা বুঝতে না পারে, আর অপরদিকে জামাত যদি এটাকে দুর্বলতা মনে করে, তাহলে তো খুব মহা বিপদের কথা। জি, অবশ্যই। এবং এই বিপদ আবারও একটি ব্যর্থতায় পর্যবসিত হবে। মানুষ যে ভোট দিয়ে যে পার্লামেন্ট চেয়েছিল, সেই পার্লামেন্টটা আর হবে না। একটা প্রসঙ্গে আসি, শেষ প্রসঙ্গই বলা যায়, আমাদের সময় আসলে সংক্ষেপ। রাশেদ খান, আপনার কাছে সেটা হচ্ছে, আপনি আপনার বক্তব্যের শুরুর দিকে বলেছিলেন যে বিরোধী দল যেটা করছে তারা আসলে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করার নামান্তর হতে পারে।
প্রসঙ্গটা আসলে মিলে যায় যে 23 জন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা বেশ কয়েক জায়গায় মিছিল টিছিল করছে। এ নিয়ে সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ সবাই বেশ উদ্বেগ জানিয়েছে। আজকে আমরা দেখেছি ঝিনাইদহের হরিণাকুণ্ডে 18 জন আহত হয়েছে। আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থকদের সংঘর্ষ হয়েছে সেখানে। তো এটা কি আসলে আপনাদের জন্য উদ্বেগের? হ্যাঁ, ঝিনাইদহ আমার এলাকা, এটি অবশ্যই উদ্বেগের। মূলত প্রবলেমটা হয়ে গেছে যে বিএনপি আওয়ামী লীগের দ্বারা নিপীড়িত হলেও জামাত ইসলাম ভোটের রাজনীতি করার কারণে বিএনপি চাইলেও আওয়ামী লীগের যে বিচারটা যেভাবে আসলে জনগণ প্রত্যাশা করতে পারছে না রাজনৈতিক কারণে। কারণ যে সময় বিচারটা বিএনপি শুরু করবে সেই সময় জামাত বাড়ি বাড়ি গিয়ে বলবে আমরা তোমাদের সাথে আছি। জামাতের জেলা পর্যায়ের একজন আমির, মানে কাদের মনে করেন যে বাড়ি আমার বাড়ি? কাদের বাড়ি আওয়ামী লীগের বাড়িতে গিয়ে, মনে করেন যে আমার ঝিনাইদহ জেলারই আমির, তার সাথে আমার অভ্যুত্থানের পর কথা হচ্ছে, তার সাথে আমার কথা হচ্ছিল গণ অভ্যুত্থানের পরে। তিনি আমাকে বলছিলেন এইবার আওয়ামী লীগ আমাদেরকে ভোট দিতে চায়, জামাতের আমির, জেলা আমির, মনে করেন যে আমার ঝিনাইদহ জেলার আমির। ঠিক আছে, টেলিভিশন টকশোতে নিশ্চয়ই আমি এত বড় ঝুঁকি নিয়ে মিথ্যা বলবো না। তো ঠিক এই আজকে দেখেন, আজকে জামাতের একজন এমপি বলেছে যে আওয়ামী লীগের লোকজন আমাদেরকে ভোট না দিলে কি আমরা এতগুলো আসন পাই। ভাই শোনেন না আপনিও তো শুনেছেন, সেই এনটিভিতে সেই তার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। তো এইটাই আসলে মূল প্রবলেম যে আওয়ামী লীগের এই ভোট ব্যাংক, মানে আওয়ামী লীগ এখন গরিবের বউ, এই গরিবের বউকে সবাই পেতে চাচ্ছে। মূলত জামাত এই গরিবের বউকে বেশি মানে পেতে চাচ্ছে, কাছে টানতে চাচ্ছে। তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে, দেখেন এই জন্য যে 96 হুমকি দিল না, যে 96 হাতিয়ার গর্জে ওঠা। আর একবার আমার কাছে মনে হচ্ছে মাঝে মধ্যে আমি মানে এক ধরনের সন্দেহের জায়গা থেকে বা মানে কিউরিসিটির জায়গা থেকে আসলে কি জামাতের আমিরের সাথে শেখ হাসিনার টেলিফোন কথোপকথন হয়েছে কিনা। কারণ যেভাবে সরকারকে হুমকি দিচ্ছে জামাতের শক্তিতে, জামাত কখনোই আসলে বিএনপির পতন ঘটাতে পারবে না। যদি আওয়ামী লীগ জামাতের সাথে যুক্ত হয়, এনসিপি বা সাধারণ মানুষ সবাই মিলে একটা আন্দোলন করে বিএনপির বিরুদ্ধে, তাহলে বিএনপির পতন হবে। আমার একটা কৌতূহল আছে রাশেদ খান, না আমার একটা কৌতূহল, আমার একটা কৌতূহল আছে, একটু বলি। কৌতূহলটা এখানে, তাসিন রাশিদ প্লিজ, কৌতূহলটা এখানে যে সেটা হচ্ছে, আমি একটু আগে বলছিলাম ওনারা যেটাকে সমালোচনা বা সতর্কতা বলছেন বিরোধী দল হিসেবে, আপনি মানে আপনার জায়গা থেকে সেটা পতন, ক্ষমতাচ্যুতি এই শব্দটা নিয়ে যাচ্ছেন কেন? আমি কেন বললাম যে আপনি একটু ছোট করে ব্যাখ্যা দেন, শোনেন, শেষের দিকে জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না, এটা নাহিদ ইসলাম বলেছে। আওয়ামী লীগ একটা বড় শক্তি, এটা মানতে হবে। এখন যদি আওয়ামী লীগ, জামাত, এনসিপি এবং আরো কিছু দল মিলে যদি একত্রে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সেক্ষেত্রে বিএনপির পতন হবে, সেটা যেমনি হোক। কারণ আওয়ামী লীগ একটা বড় শক্তি, এটা অস্বীকার করার কিছু নাই, এটা মানতে হবে। তো আমি সেটাই বলছি যে জামাত কি ক্ষমতার জন্য আওয়ামী লীগের সাথে হাত মেলাচ্ছে, মানে এই ধরনের অপচিন্তা আছে কিনা। এখন বিষয়টা হলো যে সময় আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে বিএনপির পতন মনে করেন যে জামাত ঘটিয়ে ফেললো, ঠিক আছে, ঘটিয়ে ফেললো, এরপরে কি আওয়ামী লীগ ক্ষমতায় এসে বা রাজনৈতিকভাবে পুনর্বাসিত হয়ে জামাতকে আদর করবে, নাকি জামাতকে সবার আগে তাদেরকে দমন করবে? এই ইতিহাস কিন্তু আছে। 96-তে, আমি শেষ করি, 96-তে একসাথে আন্দোলন করলো এবং এর আগেও মোটামুটি আওয়ামী লীগের সাথে ভালো সম্পর্ক ছিল। 86-তে একসাথে নির্বাচনে গিয়েছে, কিন্তু সেই আওয়ামী লীগ ফিরে এসে সবার আগে কিন্তু জামাতকে ধরেছে। সুতরাং ওই অপশনটা নাই। আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে বিএনপির পতন ঘটানো সেই শক্তি, সাহস কোনো কিছু জামাতের নাই। জামাত ওই ভয়টা করে, এই জন্য এলাকায় গিয়ে বলে যে আমরা কিন্তু একই, মানে বিএনপি নেতৃবৃন্দকে কনভিন্সে রাখার জন্য। আরেকটা উত্তর দিই, আমরা আপনার কথা বুঝতে পেরেছি, আমাদের এক মিনিটে শেষ করি। শুনুন, গণভোটের বিষয়টা, গণভোটের রায় বিএনপি একমাত্র দল হিসেবে বাস্তবায়ন করবে। দেখেন, জুলাই জাতীয় সনদে 5% নারীদেরকে প্রার্থী দেওয়ার কথা ছিল না, এনসিপি দিয়েছে। হ্যাঁ, এনসিপি মানে 2-1জনকে দিয়েছে, জামাত একজনকে। এই ব্যাখ্যা নিয়ে আমরা অনেক কথা বলা হয়েছে। যে জোটের নেতৃত্ব দিচ্ছে জামাত ইসলাম, সেই জোটই। ধন্যবাদ রাশেদ খান। রায় মানে কোন ধরনের আপনার ইয়ে করে না। রাশেদ খান, আপনাকে ধন্যবাদ। তাসিন রিয়াজ, আসলে এই প্রসঙ্গে একটু কি বলবেন বলেন তো? 23 জন আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় কর্মসূচি দিয়েছে বা মিছিল করবে তারা বলেছে, অনেকে উদ্বেগ আছে, সরকার আমার অবাক লাগে রাশেদ ভাই হচ্ছে একটু ছোট করে বলেন। জনদরদি হইছে, এমন জনদরদি, সে জামাতের দরদও বুঝতেছে। যেমন দেখেন, আওয়ামী লীগ আসলে সেই আওয়ামী লীগ এসে আবার জামাতরে দমন করবে, মানে এত দরদ রাশেদ ভাইয়ের যে অন্তরটা আলহামদুলিল্লাহ আল্লাহ এত বড় করে দিছে, এটা বিরাট ব্যাপার। সবার দরদ তিনি তার অন্তরে নিয়ে নিতেছে। এখন প্রবলেমটা কই দেখেন, প্রবলেমটা হইছে এই যে ধরেন এই ধরনের মানে অনুধাবন বা এই ধরনের যে চিন্তার রেশনাল থাকতে হয়, বেসিস থাকতে হয়। কেমন দেখেন, 3 মাসে সবচেয়ে বেশি আওয়ামী লীগ মনে হয় 3 মাসে মিছিল করছে, এই 3 মাসে, এবং সবচেয়ে বেশি
বড় সংখ্যায় মিছিল এই 3 মাসে আওয়ামী লীগ করছে, রিসেন্ট ডেজগুলোর মধ্যে করছে। এখন ক্ষমতায় কারা? ক্ষমতায় তো স্বরাষ্ট্রমন্ত্রীর কমেন্টগুলো খেয়াল করেন, একদম ক্রোনোলজিক্যালি খেয়াল করেন। আমি আপনাকে 30 সেকেন্ড সময় দিতে পারবো। এত কম ভাই? জি। আর রাশেদ ভাই আমার থেকে 1 মিনিট নিয়ে নিছে। স্বরাষ্ট্রমন্ত্রীর কমেন্ট ছিল আওয়ামী লীগ মানে সন্ত্রাসী দল, এই দলের রাজনীতি করার বাংলাদেশে কোনো ইচ্ছা নেই। আজকেও বলছে, কিন্তু আনফরচুনেটলি খেয়াল করে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডার কমেন্টই তো পুলিশ, এই পুলিশের গাড়ি দাঁড়ায় থেকে পিছন দিয়ে সামনে দিয়ে আওয়ামী লীগ মিছিল করে। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী আসলে কাকে কি বলে? যেই সন্দেহটা, এই পুলিশকে আপনারা কিন্তু সংস্কার করতে পারেন না, যেই পুলিশ সংস্কারের বিরোধিতা কারা করছিল এখন গুগল করলে পেয়ে যাবেন, এটা আরেকটা ব্যাপার জাস্ট বলে দিই, দেখেন গণভোটের রায় বিএনপি বাস্তবায়ন করবে। যেই বিএনপি গণভোটকে স্বীকৃতি দেয় নাই, সংসদের মতন জায়গা দাঁড়ায় গণভোটের সমালোচনা করছে। ভাই আমি তো আপনার কমেন্ট নিয়ে কথা বলতেছি, আপনার কমেন্টই তো বেসিস নাই। আপনি বলতেছেন গণভোটের রায় বাস্তবায়ন করবেন না, বিএনপি তাহসিন রিয়াজ, আমরা কিসের উপর জানবো? আমি চোখ বন্ধ করে রাশেদ ভাইরে বিশ্বাস করতে পারি, রাশেদ ভাইরে রাজপথে দেখছি, বিএনপির দেখছি, রাশেদ ভাই আমি বলি, রাশেদ ভাই আমার মনে হয় আপনাদের সরকার বিশ্বাসটা কই জানেন? রাশেদ ভাই যখন ঘুমের থেকে উঠে দেখে, রাশেদ ভাই যখন ঘুমের থেকে উঠে বলে গণভোট কি এটা প্রতারণার দলিল, না না বিএনপি যতটুকু বিষয় সন্দেহ রাশেদ ভাইরে তো আগে দেখি নাই, সেটা বিএনপি এই প্রসঙ্গে আমি যে প্রসঙ্গটা এনেছিলাম, আমাকে একটু বলবেন রাশেদ খান, আমি যে প্রসঙ্গটা বলেছিলাম এবং তাহসিন রিয়াজ আপনাদের আমার প্রসঙ্গে দুইজনেরই উত্তর আমি মনে হয় আমি পেয়েছি। জাস্ট 10 সেকেন্ড রাশেদ ভাইয়ের মতন এক লাইনে বলেন, একদম এক লাইনে বলি। এরপর দেখেন উনি যে আবু জেল শুনে মাথা খারাপ হয়ে গেছে। বিএনপির জনসভাগুলো থেকে মুনাফিক শব্দের সবচেয়ে বেশি সালাম হয়েছে বিএনপি জনসভা থেকে আরেকজন, কত অস্বাভাবিক লাগতেছে না? নাজির উদ্দিন একটা কি শব্দ বললো, পান্ডা একটা সুন্দর প্রাণী, যাই হোক সেটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে উনার দলের লোকজন একসময় বলছিল কে জানি কি করলে যেন সব ভেসে যায়, ওই যে শব্দটা বলছিল, ওই শব্দটা খুব সুশীল। আনফরচুনেট ভাই, নিজের দিকে তাকান, নিজের দিকে তাকানোর সময় আছে। হাসান তারিক চৌধুরী, আমরা কাছে আমি দুঃখিত রাশেদ খান, আওয়ামী লীগ যদি ফিরতে হয় আর একটা গণঅভ্যুত্থান ঘটিয়েই ফিরতে হবে, কিন্তু সেই গণঅভ্যুত্থানের সম্ভাবনা বর্তমানে আমি ঠিক নাই। রাশেদ ভাইরে সেই গণঅভ্যুত্থানের সামনের ব্যানারে থাকতে পারে, দেখতে পারেন। হাসান তারিক চৌধুরী, রাশেদ খানের বিরুদ্ধে ঘটাবেন, আপনি সেই শক্তি আছে। আমি আন্তরিক দুঃখিত, আমাকে একটু কথা বলতে দেন। হাসান তারিক চৌধুরী একটা গুরুত্বপূর্ণ একটা কমেন্ট নিয়ে আপনার 1 মিনিট একটা প্রসঙ্গ জানতে চাই। আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত গিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছেন যে খেলার প্রসঙ্গে বলেছেন যে খেলা নিয়ে যুক্তরাষ্ট্রকে যাতে বাংলাদেশ সমর্থন করে সেই জন্য তিনি সেখানে গেছেন। সবশেষ তিনি বলেন, কেননা দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের উপর বাজি ধরলে আপনাকে কখনো পস্তাতে হবে না। এখন দেখেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এটা কি ডিপ্লোমেসির মধ্য দিয়ে উনি কি আধিপত্যবাদের দেখালেন নাকি একেবারে খেলোয়াড়ি ভাষায় কথা বললেন? ইটস এ ডিলেমা। আচ্ছা, হ্যাঁ, কারণ স্পোর্টস নিয়ে যখন কথা হবে তখন এটাকে আমাকে নিতে হবে স্পোর্টসলি। আচ্ছা, এবং আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন খেলা প্রসঙ্গে, আমি তো একটা দেশে দীর্ঘদিন ছিলাম, উনি কিন্তু কোনো দেশের নাম বলেননি। সুতরাং এই ধরনের যে শব্দ প্রয়োগ, খেলাধুলার ব্যাপারটা খেলাধুলা হিসেবে নেওয়া ভালো, কিন্তু বাংলাদেশের উপরে যদি কেউ চোখ রাঙ্গাইতে চায়, বাংলার মানুষের চোখ কিন্তু অনেক লাল, বাংলার জনগণ লাল চোখ দেখাইতে জানে। আমি আশা করব খেলার ছলে কেউ যেন বাংলাদেশের উপরে চোখটা না রাঙ্গায়, এইটা সে রাষ্ট্রদূত হোক আর যেই হোক, হ্যাঁ আমরা সেটার জবাব দিতে জানি এবং বাংলার জনগণের জবাব দিয়েছে। তখন না হয় রাশেদ খান, তখন না হয় জামাতের কোনো প্রতিনিধি, তখন না হয় তাহসিন রিয়াজ, দেশের স্বার্থে সবাই তখন একসাথে এক সুরে কথা বলবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। রাশেদ খান ছিলেন আমাদের সাথে, হাসান তারিক চৌধুরী ছিলেন, তাহসিন রিয়াজ, অনেক অনেক ধন্যবাদ। আপনাদের 1 ঘন্টা প্রাণবন্ত আলাপ শুনেছি, জমজমাট আলাপ শুনেছি। দর্শক, কড়া আলাপে আমরা এই ছিল আজকের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকবেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কড়া আলাপ আগামীকাল দেখার আমন্ত্রণ।